সুপ্রিয় দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি 23তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার প্রথম রাউন্ডের আজকের অনুষ্ঠান। যে বিষয়টি নিয়ে আজ দুটো দলের মধ্যে বিতর্ক হবে তা হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতায় দেশের পর্যটন শিল্পের সার্বিক উন্নয়ন করতে পারে। বিষয়ের পক্ষে বলবে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিষয়ের বিপক্ষে বলবে ছাত্রী হল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। দর্শক মণ্ডলী, আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আজকের বিতার্কিকদের সাথে। পক্ষ দল বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা হলেন খাদিজা আক্তার, তাপসী দে প্রাপ্তি ও তাদের দলনেতা সাইমুম মৌসুমী বৃষ্টি। বিপক্ষ দল ছাত্রী হল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা হলেন জুমানা আক্তার তনুজা, ফারহানা আক্তার মিম ও তাদের দলনেতা মেহনাজ তাবাসসুম। এবারে আমরা পরিচিত হব আজকের বিতর্কের বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। আমাদের সঙ্গে আছেন রথীন্দ্রনাথ দত্ত, প্রাক্তন বিতার্কিক, বিতর্ক সংগঠক এবং সরকারের উপসচিব। আমাদের সঙ্গে আছেন ডক্টর মার্জিয়া আক্তার, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। আমাদের সঙ্গে আছেন ডক্টর শামীম রেজা, 14তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলের দলনেতা, ফাইনালে শ্রেষ্ঠ বিতার্কিক ও বারোয়ারি পর্বের শ্রেষ্ঠ বক্তা, এবং তিনি পেশাগতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক। যে সকল বিষয়ের ওপর সম্মানিত বিচারকবৃন্দ নম্বর প্রদান করবেন তা হচ্ছে উপস্থাপনা 5, ভাষার ব্যবহার ও উচ্চারণ 5, তত্ত্ব ও তথ্য পরিবেশনা 10, যুক্তির প্রয়োগ ও খণ্ডন 5। প্রিয় দর্শক, সবশেষে আমরা পরিচিত হব আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির সঙ্গে, যিনি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা এবং বিতর্কের ফলাফল প্রদান করবেন। আমাদের সঙ্গে আজ সম্মানিত সভাপতি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক জনাব শ্যামল দত্ত, সম্পাদক দৈনিক ভোরের কাগজ ও দিনের শেষে। এবারে সম্মানিত সভাপতিকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিতর্ক অনুষ্ঠানটি শুরুর পূর্বে আসুন সংক্ষেপে আজকের বিতর্কের নিয়মগুলি জেনে নেই। আজকের বিতর্কে প্রত্যেক বক্তা তার বক্তব্য উপস্থাপনের জন্য 5 মিনিট সময় পাবেন। চতুর্থ মিনিটে সতর্কতা সংকেত এবং পঞ্চম মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে এবং যুক্তি খণ্ডনের জন্য 2 মিনিট সময় পাবেন। 1.5 মিনিটে সতর্কতা সংকেত এবং 2 মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। এবারে আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে অনুষ্ঠান শুরু করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সভাপতি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আজকে আমরা 23তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার প্রথম রাউন্ডের যে বিষয়, এবং সেই বিষয়টি হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতাই দেশের পর্যটন শিল্পের সার্বিক উন্নয়ন করতে পারবে। আপনারা জেনেছেন আরও যে এই বক্তব্যের পক্ষে যারা বলবেন সেটি হচ্ছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং বিপক্ষে বলবে ছাত্রী হল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। আজকের বিতর্কের যে বিষয় তার পক্ষে বলার জন্য অনুরোধ জানাচ্ছি খাদিজা আক্তারকে। ধন্যবাদ মাননীয় সভাপতি, আজকে এই বিতর্ক মঞ্চে আমাকে সুযোগ প্রদানের জন্য। আজকে বিতর্কের যে বিষয় নির্ধারণ করা হয়েছে, সরকারি পৃষ্ঠপোষকতায় দেশের পর্যটন শিল্পের সার্বিক উন্নয়ন করতে পারে, বিষয়টির পক্ষে অবস্থান করছি। দলের প্রথম বক্তা হিসেবে আমি বিষয়টিকে সংজ্ঞায়ন করে যাব এবং দেশের বর্তমান পর্যটনের অবস্থা, পর্যটন শিল্পের অবস্থা ব্যাখ্যা করে যাব এবং 3টি সমস্যা দেখিয়ে যাব, যে 3টি সমস্যা আজকে হচ্ছে আমার দেশের সরকারি পৃষ্ঠপোষকতায় দূর করতে পারে। দলের দ্বিতীয় বক্তায় এসে বিভিন্ন তথ্য এবং উপাত্তর মাধ্যমে বিষয়টিকে উপস্থাপন করবেন। দলের তৃতীয় বক্তা এসে সমন্বয়ের মাধ্যমে এটি প্রমাণ করে যাবেন যে সরকারি পৃষ্ঠপোষকতাই একমাত্র দেশের পর্যটন শিল্পের সার্বিক উন্নয়ন করতে পারে। সরকারি পৃষ্ঠপোষকতা, দেশের পর্যটন শিল্প এবং সার্বিক উন্নয়ন বলতে কি বোঝাচ্ছি।
সরকারি পৃষ্ঠপোষকতা বলতে বোঝাচ্ছি আজকে দেশের পর্যটন শিল্পের উন্নয়নের জন্য যে সকল প্রকল্প গ্রহণ এবং এই প্রকল্পগুলো গ্রহণ করার পরবর্তীতে তা বাস্তবায়ন এবং এই সকল প্রকল্পের রক্ষণাবেক্ষণ। এবং পর্যটন শিল্প বলতে বোঝাচ্ছি পর্যটন এলাকাকে কেন্দ্র করে যে সকল বাণিজ্য এবং শিল্পনগরী গড়ে উঠেছে মাননীয় সভাপতি। সার্বিক উন্নয়ন বলতে বোঝাচ্ছি পরবর্তীতে মান উন্নয়ন এবং যে সকল উন্নয়নের মাধ্যমে পর্যটন শিল্পের অপার সম্ভাবনাকে কাজে লাগানো যাবে তাকে বোঝাচ্ছে মাননীয় সভাপতি। দেখুন মাননীয় সভাপতি, আজকে আমার দেশের পর্যটন ক্ষেত্রে কি কি দিক রয়েছে। আজকে রয়েছে আমাদের দেশে হচ্ছে সব বিশ্বের সবচেয়ে বড় বৃহত্তম সমুদ্র সৈকত এবং রয়েছে হচ্ছে নৈসর্গিক লীলাভূমি, ম্যানগ্রোভ, সুন্দরবন এবং রয়েছে বিভিন্ন ধরনের পর্যটন অঞ্চল, যেমন আপনার ধরুন সুনামগঞ্জ, তারপরে হচ্ছে বান্দরবান। বর্তমানে পর্যটন ক্ষেত্রে বাংলাদেশে বর্তমানে 50 থেকে 60 লাখ মানুষ বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, যেটা ছিল 2005 বছর আগেও যেটার সংখ্যা ছিল 25 লাখ। মাননীয় সভাপতি লক্ষ্য করুন দ্বিগুণ হারে বেড়েছে, যেটা 2000 সালের দিকে ছিল 2 থেকে 3 লাখ। মাননীয় সভাপতি কেন বেড়েছে? কারণ বাংলাদেশের হচ্ছে মানুষের আর্থিক সামর্থ্য বেড়েছে মাননীয় সভাপতি। এই আর্থিক সামর্থ্য বাড়ার ফলে বর্তমানে হচ্ছে মানুষের ভ্রমণ পিপাসু হয়ে উঠেছে মাননীয় সভাপতি। বিনোদনের বিভিন্ন জায়গাগুলোতে তারা যাচ্ছে মাননীয় সভাপতি। পর্যটন আজকে যদি হচ্ছে আমি ওয়ার্ল্ড ট্যুরিজম ট্রাভেল এজেন্সি তথ্য অনুসারে দেখি, আজকে বর্তমানে এই পর্যটন খাতকে কেন্দ্র করে 23 লাখ মানুষ মাননীয় সভাপতি প্রত্যক্ষভাবে কর্মরত এবং পরোক্ষভাবে মাননীয় সভাপতি 15 লাখ মানুষ কর্মরত, যেটা সর্বমোট মিলিয়ে 40 থেকে 45 লাখ মাননীয় সভাপতি। এবং বর্তমান দেশের জাতীয় বাজেটের প্রায় 4,000 কোটি টাকার পর্যটন খাত থেকে আসে মাননীয় সভাপতি। এবার দেখুন কেন হচ্ছে আমরা বলছি এই দিন বিগত দিনের চেয়ে বাড়ার ফলেও আমরা কেন বলছি আজকে সার্বিক উন্নয়নটি দরকার মাননীয় সভাপতি। পর্যটন খাতের উন্নয়নটি ঘটেছে, কিন্তু এই উন্নয়নটি যে হারে ঘটা দরকার সেই হারে ঘটছে না মাননীয় সভাপতি। আজকে যদি হচ্ছে সরকার ওই বিমানবন্দর থেকে শুরু করে আজকে পর্যটন জায়গাগুলোতে বিভিন্ন রাতের বেলা মাননীয় সভাপতি চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটে, এই ঘটনাগুলো যদি এড়িয়ে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রমকে তৎপর করার মাধ্যমে যদি এই সমস্যাটির সমাধান করা যায় মাননীয় সভাপতি, তাহলে হচ্ছে আজকে এই বিদেশি নাগরিকরা আরও বেশি হচ্ছে মাননীয় সভাপতি আকর্ষিত হবে। কিছুদিন আগে দেখুন মাননীয় সভাপতি বান্দরবানে চাঁদের গাড়ির ড্রাইভার সহ হচ্ছে মাননীয় সভাপতি উধাও হয়ে গেছে। এই নিরাপত্তাটুকু দরকার। তারপর হচ্ছে উন্নত সুযোগ সুবিধা হবে। প্রাইভেট কোম্পানিগুলো বিভিন্ন ধরনের হোটেলের দিকে দালানের দিকে নজর দিলেও আজকে সেখানে হচ্ছে ওই জায়গাটাতে বিভিন্ন ধরনের ইনভেস্ট করলেও তাদের যে সেবার যে মানটি সেই মানটির উন্নয়নের দিকে তারা লক্ষ্য করছে না, যার ফলে যে সেখানে যে হচ্ছে উন্নত যে সেবাটি পাবে সেই সেবাটি পর্যটকরা পাচ্ছে না, যার ফলে বিদেশ থেকে যে সকল পর্যটকরা এদেশে আসছে সেসব তারা হচ্ছে মাননীয় সভাপতি আরও বেশি করে আসতে চাচ্ছে না। পর্যটন এলাকা যেমন ধরুন বান্দরবানে একদম দুর্গম এলাকায় সরকার যেভাবে হচ্ছে পৌঁছাতে পারবে সেটা হচ্ছে মাননীয় সভাপতি অন্য সময় পৌঁছাতে পারবে না। পরবর্তী বক্তা বাকি ব্যাখ্যা দিয়ে যাবে। ধন্যবাদ। আজকের এই বিষয়ের বিপক্ষে বলবেন প্রথম বক্তা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্রী হলের জুমানা আক্তার তনুজা। ছোটবেলায় মুন্সিগঞ্জে বড় হয়েছি। বাড়ির দরজাটা খুললেই দূরে আমি আড়িয়াল বিল দেখতে পেতাম। পেপার পত্রিকায় আমি কক্সবাজারের কথা শুনেছিলাম, সুন্দরবনের কথা শুনেছিলাম, কিন্তু সেই আমি বড় হয়ে বন্ধুদের নিয়ে সিক্কিম ঘুরতে গিয়েছি। মাননীয় সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী, বিজ্ঞ প্রতিপক্ষ এবং আপনারা যারা শুনছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকে বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে সরকারি পৃষ্ঠপোষকতায় দেশের পর্যটন শিল্পের সার্বিক উন্নয়ন করতে পারে। বিপক্ষে বলছি, তাই প্রথমেই বিরোধিতার জায়গাটি পরিষ্কার করা দরকার। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, আজকে দুটি দলের চূড়ান্ত লক্ষ্য একই, দেশের পর্যটন শিল্পের সার্বিক উন্নয়ন ঘটানো। তাহলে আজকে বিতর্কের জায়গাটি কোথায়? বিতর্কের জায়গাটি হচ্ছে যেখানে আজকে আমাদের পক্ষদল বলছে শুধুমাত্র সরকারি পৃষ্ঠপোষকতার উপর ভর করে আমরা দেশের পর্যটন শিল্পের সার্বিক একটি উন্নতি ঘটাতে পারবো। সেইখানে আজকে আমরা বিপক্ষ দল হিসেবে বলছি, যেহেতু পর্যটন শিল্প একটি বৃহত্তর খাত, পর্যটন শিল্পের উন্নয়ন হলে কর্মসংস্থান দেশের সাধারণ মানুষের ঘটবে, উন্নয়ন ঘটবে বেসরকারি প্রতিষ্ঠানগুলো যারা ব্যবসা করছে ওইসব জায়গাগুলোতে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা পর্যটন শিল্পের একটি সার্বিক উন্নয়ন চাচ্ছি,
তা ত্বরান্বিত হোক, তা দীর্ঘায়িত হোক এবং স্থায়ী হোক এমন একটি উন্নয়ন চাচ্ছি। ঠিক সেই জায়গায় দায়ভারটি শুধুমাত্র সরকার এবং সরকারি পৃষ্ঠপোষকতার উপর দিয়ে দিলে হবে না, বরং জনগণ এবং বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তার একটি সার্বিক সমন্বয়ের মাধ্যমে, একটি ত্রিমুখী অর্থাৎ বহুমুখী উন্নয়নের মাধ্যমে বা বহুমুখী কার্যক্রমগুলো সম্পাদনের মাধ্যমে আমরা এই উন্নয়নটি ঘটাবো। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, 3টি ক্ষেত্র দেখিয়ে দিয়ে যাব। প্রথমত, বাংলাদেশ সরকারের রয়েছে বাজেটের সীমাবদ্ধতা। ঠিক সেই জায়গাটি থেকে বাংলাদেশ সরকারের সার্বিক একটি পর্যটন শিল্পের উন্নয়ন ঘটাতে হলে কী কী সমস্যা ফেস করতে হবে অথবা কী কী সমস্যার সম্মুখীন হতে হবে, ঠিক সেই জায়গাটি দেখিয়ে দিয়ে যাবেন আমার দলের দ্বিতীয় বক্তা। এবং একই সাথে এটিও দেখিয়ে দিয়ে যাবেন মাঠ পর্যায়ে যে সীমাবদ্ধতাগুলো রয়েছে সেই জায়গায় স্থানীয় ঐতিহ্য এবং সংস্কৃতি রক্ষায় জনগণের ভূমিকা, জনগণের কার্যক্রমগুলো কত বেশি কার্যকর ভূমিকা রাখতে পারে একটি সার্বিক উন্নয়ন আনার ক্ষেত্রে, একটি অঞ্চলের পর্যটন শিল্পের ক্ষেত্রে। আমার দলের তৃতীয় বক্তা এসে দেখিয়ে দিয়ে যাবেন এই ত্রিমুখী যে সমন্বয় রয়েছে, এই সমন্বয়ের মাধ্যমে আমরা সবচেয়ে বেশি এবং সবচেয়ে দ্রুত গতিতে কীভাবে একটি সার্বিক উন্নয়ন আনতে পারি। মাননীয় সভাপতি, আজকে পক্ষ দলের প্রথম বক্তার কথা শুনে মনে হচ্ছে তারা পর্যটন শিল্পকে একটি একক খাত হিসেবে ধরে নিয়েছেন এবং এই একক খাতে তারা একটি একক সমাধান দিয়ে চলেছেন। কিন্তু যখনই আমরা পর্যটন শিল্পের মতো একটি বৃহত্তর খাত নিয়ে কথা বলি, তখন আমাদের মনে রাখতে হবে একটি সার্বিক উন্নয়নের জন্য, এই বৃহত্তর খাতগুলোর উন্নয়নের জন্য ক্ষুদ্র ক্ষুদ্র উন্নয়ন প্রয়োজন। কেবলমাত্র সরকারি পৃষ্ঠপোষকতা দিয়ে বিভিন্ন ধরনের আইন পাশ করে বরাদ্দ দিয়ে আমরা যদি ম্যাক্রো লেভেল অথবা উপরের লেভেলের একটি উন্নয়ন করে থাকি, সেই উন্নয়নটি মাঠ পর্যায়ে পৌঁছাবে না। তখন আমরা একটি সার্বিক উন্নয়ন পারবো না। সার্বিক উন্নয়ন তাহলে আমরা কিভাবে পাবো? যখন আমরা মাইক্রো লেভেলে চিন্তা করব। কিভাবে? যখন আমরা এই পর্যটন খাতকে আরও গভীরভাবে দেখতে শিখব। গভীরভাবে যখন দেখতে শিখবো, তখনই আমরা বুঝবো, যখন আমরা পর্যটন খাত নিয়ে কথা বলি, আমাদের মাথায় আসতে হবে কুটির শিল্পের কথা, আমাদের মাথায় আসতে হবে স্থানীয় ব্যবসাগুলোর কথা, আমাদের মাথায় আসতে হবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কথা, কারণ আমরা মুক্তবাজার অর্থনীতিতে রয়েছি। এই সবগুলো ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রো লেভেলের উন্নয়ন যখন আমরা সমন্বয় করতে পারবো, ঠিক সেই সময় আমরা আসলে উন্নয়নকে সার্বিক বলতে পারবো। এবং একটি উন্নয়নশীল দেশ, যেখানে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ এবং সরকারের সব খাতেই কম বেশি বরাদ্দ দিয়ে, কম বেশি মনোযোগ দিয়ে উন্নয়ন ঘটাতে হচ্ছে সমানভাবে, ঠিক সেই জায়গায় শুধুমাত্র সরকারের উপর এত বড় একটি দায়ভার দিয়ে দেওয়া যে এই খাতের ক্ষুদ্র ক্ষুদ্র সব উন্নয়ন ঘটিয়ে সার্বিক উন্নয়নও সেই আপনাকেই ঘটাতে হবে, ঠিক সেই জায়গায় সরকারের সীমাবদ্ধতাগুলো অনেক বেশি চোখে পড়ে। কিন্তু আমরা যেহেতু এই খাতের উন্নয়ন সাধারণ জনগণের জীবনের যে মান তার উন্নয়নের মাধ্যমে পাবো, যেহেতু স্থানীয় ব্যবসাগুলোর উন্নয়নের মাধ্যমে পাবো, যেহেতু এই পর্যটন এলাকাগুলোতে যে মানুষগুলো রয়েছে তাদের জীবনযাপনের উন্নয়নের মাধ্যমে পাবো, তাই সেই উন্নয়নগুলোর ক্ষেত্রে ওই মানুষগুলোর এগিয়ে আসতে হবে এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর এগিয়ে আসতে হবে। সরকারি পৃষ্ঠপোষকতা সব খাতের উন্নয়নের জন্য প্রয়োজন, মাননীয় সভাপতি, মানছি। কিন্তু কেবলমাত্র তার উপর ভর দিয়ে যদি এত অপার সম্ভাবনাময় বাংলাদেশের পর্যটন শিল্পকে আমরা নিজেদের কাজ না মনে করে আমাদের নির্বাচিত সরকারের কাজ মনে করে রেখে দিই, ঠিক সেই জায়গাটিতে আমরা ভুল করছি এবং সেই জায়গাটিতে আজকে আমাদের পক্ষদল ভুল করছে। তাহলে মাননীয় সভাপতি আমরা কী করতে পারি? তাহলে মাননীয় সভাপতি, যেহেতু আমরা একটি এরকম উন্নয়ন চাচ্ছি যা হবে সার্বিক, যা হবে বহুমুখী, ঠিক সেই জায়গায় যখন আমরা সমন্বয়ের কথা বলবো তখন আমাদের উন্নয়ন আসবে। মাননীয় সভাপতি, এই উন্নয়নটি আসতে হবে ত্রিমুখীভাবে, জনগণ থেকে, সরকার থেকে এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো থেকে। তাই মাননীয় সভাপতি, আজকের এই বিতর্কটি বিপক্ষে যাবে এই আশা ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আমি এবার পক্ষে বলার জন্য আবার অনুরোধ জানাচ্ছি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তাপসী দে প্রাপ্তিকে। অসংখ্য ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে বিতর্কে কিছু বলার সুযোগ প্রদান করার জন্য। মাননীয় সভাপতি, আজকে বিপক্ষ দল থেকে তারা যে জিনিসটি বোঝানোর চেষ্টা করছেন যে আসলে আজকে পর্যটন শিল্পের সার্বিক উন্নয়নের জন্য সবচেয়ে বেশি যে জিনিসটি দরকার সেটি হচ্ছে ত্রিমুখী একটি সমন্বয়। কিন্তু মাননীয় সভাপতি, আপনি যদি একটু লক্ষ্য করেন যে বর্তমানে বাংলাদেশ সরকারের পর্যটন শিল্পের যে অবস্থা আমরা দেখছি, বর্তমানে আমাদের পর্যটন শিল্পতে যথেষ্ট সম্ভাবনাময় এবং এই যথেষ্ট সম্ভাবনাময় পর্যটন শিল্পকে আরও সম্ভাবনার দ্বার আরও উন্মোচিত করার জন্য যে জিনিসটি সবচেয়ে বেশি প্রধান প্রয়োজন সেটি
হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতা। একমাত্র সরকারি পারে মাননীয় সভাপতি এই যে জনগণকে এই পর্যটন শিল্পের খাতের মধ্যে মাননীয় সভাপতি তাদেরকে এই জিনিসটি বিশ্বাস করাতে যে আসলে পর্যটন শিল্প বা পর্যটন শিল্পের যে বহুমুখিতা, এই কাজটি করার জন্য প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি নাগরিকের কাজ করা উচিত। এই দায়িত্বটি সরকারের, এবং যখন সরকারি দায়িত্বটি পালন করবে তখন মাননীয় সভাপতি প্রত্যেকটি নাগরিক এই জিনিসটি বিশ্বাস করে পর্যটন শিল্পের বহুমুখিতা এবং পর্যটন শিল্প যেন আরও অনেকভাবে দিক লাভ করে সেই জিনিসটি ব্যাখ্যা করতে মাননীয় সভাপতি আরও সফলকাম হবে। এবার মাননীয় সভাপতি আমরা আমাদের দিক থেকে কি দেখাতে যাচ্ছি, আমরা এটি বোঝাতে চাচ্ছি যে বর্তমানে বাংলাদেশের পর্যটন শিল্পের যে উন্নয়ন মাননীয় সভাপতি সেটি আসলে কেন ব্যাহত হচ্ছে। কেননা আপনি যদি দেখেন সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে যোগাযোগের দুরবস্থা। আজকে যদি আপনি মাননীয় সভাপতি সিলেট শহরে যান, সিলেট শহর থেকে ভোলাগঞ্জ একটি খুব সুন্দর একটি আকর্ষণীয় স্থান, কিন্তু সেই সিলেট শহর থেকে ভোলাগঞ্জ যাওয়ার যে রাস্তাটুকু মাননীয় সভাপতি সেটি খুবই দুর্গম, সেই রাস্তাটুকু চলাচল করার মতো নয় মাননীয় সভাপতি। যখন কিনা আমরা এটিকে সরকারের পৃষ্ঠপোষকতার ভেতর নিয়ে আসবো তখন সরকার এই জায়গায় বিভিন্ন ধরনের অবকাঠামোগত উন্নয়ন করবে, এবং এইসব অবকাঠামোগত উন্নয়ন মাননীয় সভাপতি এইসব এই পর্যটন স্থানগুলো, যেসব পর্যটন স্থানগুলোর কথা আমরা এখনো অনেকে জানি না, কিংবা দুর্গম স্থানের জন্য দুর্গম অবকাঠামোগত উন্নয়নের কারণে সেই পর্যটন স্থানে আমরা যেতে পারি না, সেই জায়গাটুকু সরকার সুগম করবে এবং তখন বাংলাদেশের পর্যটন শিল্পের যে দ্বার সেটার উন্মোচিত হবে। মাননীয় সভাপতি দেখুন, আমরা WBTC-র একটি গবেষণায় দেখা গিয়েছে যে সরকারি পৃষ্ঠপোষকতা থাকলে বাংলাদেশের পর্যটন শিল্প আরও অধিক মাত্রায় বেগবান হবে, এবং 10 বছর পরে বাংলাদেশ পর্যটন শিল্পের পৃথিবীতে 18তম স্থানে চলে আসতে পারে, যেটিতে কিনা বর্তমানে বাংলাদেশ রয়েছে 26তম স্থানে। অর্থাৎ যদি সরকার পৃষ্ঠপোষকতা সব জায়গায় আমরা মাননীয় সভাপতি বাস্তবায়ন করতে পারি তখন আসলে আমাদের দেশের যে পর্যটন শিল্প সেটি আরও অধিক মাত্রায় বেগবান হবে। দেখুন মাননীয় সভাপতি, বর্তমানে এমন অনেক পর্যটন শিল্প রয়েছে বাংলাদেশে, 491টি উপজেলায় মাননীয় সভাপতি এরকম অনেক সুন্দর সুন্দর স্থান রয়েছে যেগুলো সম্পর্কে আমরা এখন অবগত নই। যেমন ধরে মাননীয় সভাপতি আমরা স্টোন ফরেস্ট নামে একটি তিন্দু নামে একটি স্থান রয়েছে মাননীয় সভাপতি, যেটি সম্পর্কে আমরা কেউই জানি না। কিংবা মাননীয় সভাপতি বান্দরবানের ফাইপি বা জারিপাই নামের জায়গাগুলো মাননীয় সভাপতি, মুন্সিগঞ্জে যে বজ্রযোগিনী নামে একটি চমৎকার স্থান রয়েছে সেই বিষয়টি সম্পর্কে মাননীয় সভাপতি সাধারণ জনগণ অবগত নয়। কেননা পর্যটন শিল্পের বা পর্যটন স্থানসমূহের যে বিপুল পরিমাণ প্রচার প্রচারণা হওয়ার কথা ছিল সেই বিপুল পরিমাণ প্রচার প্রচারণাটি আসলে হচ্ছে না। যখন কিনা এটির উপর একটি সরকারি পৃষ্ঠপোষকতা আসবে, যখন কিনা সরকার নিজ থেকে মাননীয় সভাপতি এগুলো বাস্তবায়ন করবে তখন অনেক বেশি প্রচার প্রচারণা হবে, এবং এই প্রচার প্রচারণার মাধ্যমে মাননীয় সভাপতি আসলে সেই স্থানে মানুষজনের সমাগম হবে, এবং এই মানুষজনের সমাগমের মাধ্যমে আসলে আজকে বিপক্ষ দল যেটি বোঝাতে চাচ্ছেন তারা আসলে আজকে কুটির শিল্পের কথা বলছেন, তারা আসলে স্থানীয় প্রতিষ্ঠানের কথা বলছেন, কিন্তু যখন কিনা একটি স্থানে আসলে সেই স্থান সম্পর্কে জনগণ জানে না, সেই স্থান সম্পর্কে সাধারণ মানুষ জানে না, সেই স্থানে তো আসলে কুটির শিল্পের বিকাশ কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিকাশ আসলে সম্ভব না। যখন কিনা একটি স্থানে লোক সমাগম হবে, যখন কিনা একটি স্থানে বারবার কোনো মানুষ যাবে, সৌন্দর্য অবলোকন করবে, তখনই মাননীয় সভাপতি সেই জায়গায় বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আমরা দেখতে পাবো, সেই জায়গায় বিভিন্ন ধরনের ইকোনমি আমরা দেখতে পারবো মাননীয় সভাপতি, অনেক ধরনের অর্থনৈতিক বিকাশ আমরা সেখানে দেখতে পারবো। তৃতীয়ত দেখুন মাননীয় সভাপতি, আজকে বর্তমানে বাংলাদেশের সেন্ট মার্টিনের অবস্থা কি মাননীয় সভাপতি, সেন্ট মার্টিন থেকে কোরালের মধ্যে মাননীয় সভাপতি বালুর আস্তরণ পড়ে যাচ্ছে, আমরা দেখছি কোরাল কেটে কেটে মানুষজন নিয়ে চলে আসছে। কি কারণে এসব হচ্ছে? কারণ এই যে প্রকৃতিকে রক্ষা করার যে দায়ভারটুকু, সেই দায়ভারটুকু নেওয়ার মতো কেউ আসলে মাননীয় সভাপতি বর্তমানে বাংলাদেশের কাছে নেই। যখন কিনা সরকার নিজ জায়গা থেকে মাননীয় সভাপতি এখানে কাজ করবে, সরকারের পৃষ্ঠপোষকতা এখানে চলে আসবে, তখন আসলে প্রকৃতি সংরক্ষণের যে ব্যাপারটি সেটি এখানে চলে আসবে মাননীয় সভাপতি। আজকে আমার দলের প্রথম বক্তা এসে বলে গিয়েছেন যে বর্তমানে আসলে বাংলাদেশের মানুষজন খুব একটা নিরাপত্তাহীনতায় ভুগছে মাননীয় সভাপতি, যখন কিনা সরকারের পৃষ্ঠপোষকতার মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক বেশি তৎপর হবে, তখন আসলে যে জিনিসটি আমরা আমাদের জীবনমালের নিরাপত্তা মাননীয় সভাপতি সেটি তখন নিশ্চিত হবে। দ্বিতীয়ত দেখুন, আজকে আসলে আমরা বাংলাদেশের ট্যুরিস্ট গাইডের ব্যাপারটা একদমই দেখতে পাই না, আমরা কাউকে বিশ্বাস করতে পারি না মাননীয় সভাপতি। যখন কিনা আমি আমার একটি সভাপতি পর্যটন স্থান থেকে অন্য একটি পর্যটন স্থানে যাব, সেখানে আসলে আমি কার উপর বিশ্বাস করবো, সেই বিশ্বাসভাজন ব্যক্তিটিকে আমরা খুঁজে পাই না। যখন কিনা সরকার এই ধরনের জায়গাটিকে কাজ করবে, সরকার তার নিজের জায়গা থেকে আমরা সভাপতি বিভিন্ন লোককে নিয়োগ দান করবে, তখন সেই মানুষটিকে আমরা বিশ্বাস করতে পারবো আমরা সভাপতি, সেই মানুষটিকে প্রত্যেকটি মানুষ বিশ্বাস করতে পারবে। এই ধরনের বিশ্বাসের জায়গা থেকে আমরা সভাপতি আসলে বর্তমানে বাংলাদেশের যেসব পর্যটন স্থান আছে সেই স্থানে অধিক মানুষের আরও সমাগম হবে মানুষ সভাপতি। আমরা কি দেখেছি, বাংলাদেশের সাথে সাথে মালয়েশিয়া, মরিশাস, মালদ্বীপ, কম্বোডিয়ার মতো দেশগুলো মানুষ সভাপতি একই জায়গা থেকে পর্যটন শিল্পের খাত কিন্তু উন্মোচিত হয়েছে, কিন্তু বর্তমানে মালয়েশিয়া, মালদ্বীপ আর মরিশাস কোথায় আছে মানুষ সভাপতি, আর বাংলাদেশ কোথায় আছে? কেননা মালয়েশিয়া এবং মরিশাসের মতো জায়গাগুলো প্রচুর পরিমাণে মানুষ সভাপতি সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে সরকার তাদের যেসব সৌন্দর্য স্থান রয়েছে বা মানুষ সভাপতি পর্যটন স্থান রয়েছে সেগুলোকে অনেক বেশি উন্মোচিত করেছে সরকারের নিজস্ব পৃষ্ঠপোষকতার মাধ্যমে, যেটি কিনা বাংলাদেশে হচ্ছে না। সুতরাং মানুষ সভাপতি আমরা কি বিশ্বাস করছি যে সরকারি পৃষ্ঠপোষকতাই পারে দেশের পর্যটন শিল্পের সার্বিক উন্নয়ন করতে। ধন্যবাদ সবাইকে। বিপক্ষে বলার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্রী হলের ফারহানা আক্তার মিমকে। ধন্যবাদ মাননীয় সভাপতি, উপস্থিত সকলকে আমাকে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য। আজকে প্রস্তাবিত বিষয়টি হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতায় দেশের পর্যটন শিল্পের সার্বিক উন্নয়ন করতে পারে, বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, প্রথমেই কিছু তথ্য দিয়ে শুরু করতে চাই। দেখুন,
বাংলাদেশ সরকার 2016-17 অর্থ বছরে পর্যটন খাতে বাজেট রাখে 100 কোটি টাকা, যেটা 2018-19 অর্থ বছরে বিমান খাত এবং পর্যটন খাতের সমন্বয়ে বাজেট রাখা হয় 1508 কোটি টাকা এবং এক বছরের মাথায় 2019-20 অর্থ বছরে সেটাকে দ্বিগুণ করে করা হয় 3426 কোটি টাকা, যে বাজেট থেকে একটি বড় অংশ চলে যাচ্ছে আমাদের বিমান খাতের উন্নয়নের জন্য। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, বাংলাদেশ সরকার বিভিন্ন মেয়াদে বাজেট বৃদ্ধি করে এবং স্বল্প এবং দীর্ঘমেয়াদী বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে আমাদের পর্যটন শিল্পের উন্নয়নের নানা রকম চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারি নাই বলেই আজকের এই বিতর্কটি, যেখানে পক্ষদল থেকে তারা আশা করছেন এবং তাদের বক্তব্য অনুযায়ী যে বাংলাদেশ সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমেই এই সমস্ত উন্নয়ন, সার্বিক উন্নয়ন সম্ভব হবে, যেখানে সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমেই অবকাঠামোগত উন্নয়ন হবে, সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমেই পরিচালনা হবে পর্যটন কেন্দ্রগুলোর, সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে সেখানকার রক্ষণাবেক্ষণ হবে এবং গণমাধ্যমের মাধ্যমে যে প্রচারণা করে আমরা পর্যটন কেন্দ্র সম্পর্কে দেশি ও বিদেশি পর্যটকদের জানাবো, তাদের আকৃষ্ট করব, সেই সমস্ত কাজ তাদের বক্তব্য অনুযায়ী সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমেই যদি আমরা করতে চাই মাননীয় সভাপতি, তখন এই বাজেটেও আসলে বাংলাদেশ সরকার এই সমস্ত কাজটি নিজের ঘাড়ে নিয়ে সম্পন্ন করতে সম্ভব হবে না। সেক্ষেত্রে বাজেট 3000 কোটি টাকা কেন 30,000 কোটি টাকা দিয়েও হবে না, যদি শুধুমাত্র সরকারি পৃষ্ঠপোষকতার উপরে আমরা নির্ভর করি। বরং এখানে যদি আমরা সরকারি পৃষ্ঠপোষকতার বাইরে যদি আমরা বেসরকারি পৃষ্ঠপোষকতা এবং জনগণের পৃষ্ঠপোষকতাকে যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে আমাদের পর্যটন খাতে আমরা যে লক্ষ্যমাত্রাগুলো নির্ধারণ করেছি সেগুলো খুব সহজেই অর্জন করা সম্ভব হবে, যেটা জাতীয় পর্যটন নীতিমালা আমরা 1992 সালে যেটি পাশ হয় সেখানে আমরা দেখতে পাই অন্যতম একটি লক্ষ্যমাত্রা ছিল পর্যটন খাতে সরকারি খাত ও বেসরকারি খাতের সমন্বয় ঘটানো, এবং 2010 সালে যখন সেই নীতিমালা নবায়ন করা হয় সেখানে যে সীমাবদ্ধতাগুলো পাওয়া গিয়েছে সেখানে দেখা যায় যে এখনও পর্যন্ত সেই সমন্বয় সাধন হয়নি বলে আমরা সেই লক্ষ্যমাত্রা পর্যন্ত এখনও পৌঁছাতে পারিনি। মাননীয় প্রতিপক্ষ, বাংলাদেশ সরকার একটি গণতান্ত্রিক সরকার, যেখানে বাংলাদেশের সমস্ত সম্পদ রাষ্ট্রীয় মালিকানা নয়, যেখানে ব্যক্তি মালিকানায় অনেক সম্পদ আছে, এবং সেখানে সরকার যদি সমস্ত জায়গায় অবকাঠামো নির্মাণ করতে চায়, সে সরকার অবকাঠামো উন্নয়ন করতে পারে, কিন্তু সেখানে সমস্ত অবকাঠামোর পরিচালনা, পর্যালোচনা এবং রক্ষণাবেক্ষণ এই সব কিছু যদি সরকারের উপরে আমরা চাপিয়ে না দিয়ে সেখানে বেসরকারি পৃষ্ঠপোষকতা এবং জনগণের পৃষ্ঠপোষকতাকে যদি আনতে পারি, তাহলে অনেক বেশি সহজ হয় এই সমস্ত খাতে যে ছোট ছোট খাতগুলি আমার দলের প্রথম বক্তা বলে গিয়েছেন, সেই খাতের উন্নয়ন ঘটিয়ে একটি সার্বিক উন্নয়ন, যেটা আমাদের আজকের লক্ষ্যমাত্রা, সেখানে পৌঁছাতে পারি। আমার দলের প্রথম বক্তা যে সমস্ত প্যারামিটারগুলো দেখিয়ে গিয়েছেন তার মধ্যে একটি অন্যতম এটাই যে আমাদের বাজেটের যে সীমাবদ্ধতা, যদি আমরা শুধুমাত্র সরকারি পৃষ্ঠপোষকতার উপর নির্ভর করি তাহলে বাজেটের আসলে সীমাবদ্ধতা কোথায়? বাংলাদেশ সরকার বর্তমানে একটি মধ্যম আয়ের দেশ এবং একটি উন্নয়নশীল দেশ। এই উদীয়মান একটি অবস্থায় শুধুমাত্র পর্যটন সেক্টরে না, বরং সমস্ত খাতেই বাংলাদেশ সরকারকে সমানভাবে প্রাধান্য দিতে হচ্ছে, সেখানে তাদেরকে বাজেট দিতে হচ্ছে, সেখানে বিনিয়োগ করতে হচ্ছে। সেখানে শুধুমাত্র পর্যটন খাতের জন্য শুধু সরকারের উপরে যদি আমরা নির্ভর করে থাকি, তখন তাদের উপরে এটা একটি বোঝা হয়ে দাঁড়াবে। তার থেকে অনেক বেশি সহজতর হবে যদি আমরা বেসরকারি পৃষ্ঠপোষকতার সাহায্য নিই। পক্ষদলের দ্বিতীয় বক্তা যেটি আরও বলে গিয়েছেন যে আমাদের পর্যটন কেন্দ্র সম্পর্কে পর্যটকদের জানানো, তারা জানে না। এই গণমাধ্যমের প্রচারণা এটা যতটা না সরকারি পৃষ্ঠপোষকতায় করা সম্ভব, হ্যাঁ সম্ভব, কিন্তু তার থেকে সহজতর এবং অনেক অল্প সময় সম্ভব যদি সেখানে আমরা বেসরকারি পৃষ্ঠপোষকতা রেখে সেখানকার জনগণ খুব সহজেই গণমাধ্যমে তাদের পর্যটন কেন্দ্র, সেখানকার ঐতিহ্য, সেখানকার বৈচিত্র্যময় সৌন্দর্য, এগুলো সম্পর্কে পর্যটকদের সামনে তুলে ধরতে পারবে, এবং সেভাবে আমরা খুব সহজেই এই আমাদের যেই সমস্ত খাতে উন্নয়নের মাধ্যমে পর্যটন খাতে সার্বিক উন্নয়ন করতে পারি সেটা খুব সহজেই করা সম্ভব হবে। এবং সেই কারণেই শুধুমাত্র সরকারি পৃষ্ঠপোষকতা নয়, বেসরকারি পৃষ্ঠপোষকতা এবং জনগণের পৃষ্ঠপোষকতা, এই ত্রিমুখী পৃষ্ঠপোষকতার মাধ্যমেই আমরা আমাদের পর্যটন খাতে যে উন্নয়ন লক্ষ্যমাত্রা রেখেছি সেটা অর্জন করা সম্ভব হবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। আমি এবার পক্ষে বলার জন্য যিনি পক্ষের দলনেত্রী সাইমুম মৌসুমী বৃষ্টি
তাকে অনুরোধ জানাচ্ছি। তিনি বঙ্গমাতা বেগম ফজলুন্নেসা মুজিবুর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন। সাইমুম মৌসুমী বৃষ্টি। মাননীয় সভাপতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ প্রদানের জন্য। দেখুন, জনগণকে নিয়ে আশা করা আসলে অনেক ভালো। আমরা বিশ্বাস করি মানুষ চাইলে সবই পারে। সমস্যাটা তখন হয় যখন আমরা সেই ধরনের মানুষকে দিয়ে, যারা আসলে একটি সাধারণ সময়ে ছেলে ধরা নাম শুনলেই একজন মহিলাকে পিটিয়ে মেরে ফেলতে পারে, সেই ধরনের জনগণ থেকে আশা করি যে তারা আসলে সব ধরনের নিয়মকানুন মেনে চলবেন, তারা নিরাপত্তাকে মেনে চলবেন, তারা সেই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং অপার সম্ভাবনায় যে পর্যটন খাত, সেই অপার সম্ভাবনাময় নয় এই যে খাতটি, সেই খাতের আসলে উন্নয়ন করবেন। সমস্যাটি আসলে এখানে হয়, তারা আজকে মাননীয় সভাপতি বিপক্ষ দল 3টি জায়গা দেখিয়েছেন। সেটি হচ্ছে তারা সরকারি খাত, বেসরকারি খাত এবং জনগণ 3টি খাতকে সমন্বয় করবেন। এক্ষেত্রে আমরা কি বলে গিয়েছি দেখুন, আমরা বলে গিয়েছি যে আজকে এই যে আমাদের পর্যটন শিল্প, সেই পর্যটন শিল্পের ক্ষেত্রে আমরা যখন দেখিয়েছি যে সরকারের পৃষ্ঠপোষকতা প্রত্যয়ের মাধ্যমে আমরা দেখিয়ে গিয়েছি যে সরকার মূলত প্রধান ভূমিকা পালন করতে পারে এবং আরও দেখিয়ে যাচ্ছি তাদের দেখানো যে 3টি খাতের সমন্বয়, সেই 3টি খাতের সমন্বয় আসলে কীভাবে সরকার করতে পারে। প্রথমত দেখুন জনগণের যে ক্ষেত্রটি, জনগণের ক্ষেত্রটিতে যখন আমরা জনগণের ওই এলাকাগুলোর যে জনগণ আছে তাদেরকে কিভাবে আসলে ট্যুরিস্টদের সাথে আমরা ব্যবহার করব, সেই ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করব, ঠিক তখনই তাদের দেখানো যে আসলে জায়গাটি জনগণ আসলে সচেতন হবে সেটি আমি নিশ্চিত করতে পারবো। তারা আমাদেরকে দেখিয়ে যায়নি যে কিভাবে এই জনগণ রাতারাতি কোন জায়গা থেকে নিশ্চিত করে যাবে। প্রথম বক্তার বলা কথা মতো আমরা যখন আমার বাড়ির পাশের নদী দেখে আসি, তারপরেও বেড়াতে যাই সিকিমে, সেই মানুষগুলোর মধ্যে রীতিমতো কিভাবে আমার কক্সবাজারের প্রতি প্রেম আসবে সেটি দেখানো উচিত ছিল। আমি দেখেছি মাননীয় সভাপতি কিভাবে যখন সরকার নিজের জায়গাটার প্রচারণা করবে, যখন সরকার সেখানে নিরাপত্তা নিশ্চিত করবে, তখন আমি মনে করব যে আমি বালিতে যাওয়ার থেকে আমি কম খরচে যে কক্সবাজার যাচ্ছি সেটি অনেক ভালো হয়। আজকে একটা জিনিস লক্ষ্য করুন, বালি অথবা কক্সবাজার 2টি জায়গায় আমি কি দেখতে পাই, আমার পাহাড় রয়েছে এবং আমার সমুদ্র রয়েছে, কিন্তু বালি এবং কক্সবাজারের মধ্যে যে পার্থক্যটি ধরা হয় সেটি হচ্ছে সেখানকার নিরাপত্তা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা। অর্থাৎ যারা বালিতে ঘুরে এসেছে তাদের অনেকের কাছে শুনলেই আমরা দেখতে পারি যে এই 2টি পার্থক্যই আমার কক্সবাজার এবং বালির মধ্যে আসলে দেখা যায়। তাহলে যদি এই 2টি জায়গায় আমি উন্নয়ন করতে পারি, সেখানে প্রথম যে জায়গাটি সেটা হচ্ছে নিরাপত্তা। নিরাপত্তা কখনোই জনগণের দ্বারা সম্ভব না যখন আমি দেখতে পাই সেইখানের মানুষজনই আসলে ছিনতাইয়ের সাথে জড়িত, তারাই একটি বড় ধরনের সিন্ডিকেট করছে। এই জায়গা যদি আমাদের মেটাতে হয় তাহলে অবশ্যই বেসরকারি জায়গা থেকেও আমি পারবো না, সরকারের ভূমিকাটা নিতে হবে। সেই ক্ষেত্রে আরেকটি জায়গা দেখুন, বান্দরবানের দিকে যদি আমরা দেখতে পাই পার্বত্য চট্টগ্রাম এলাকা, এই পার্বত্য চট্টগ্রাম এলাকায় তারা যে বেসরকারিদের যাওয়ার কথা বলছেন, সেই বেসরকারি একটি কোম্পানিকে যতক্ষণ পর্যন্ত না আপনি নিরাপত্তার আশ্বাস দিতে পারবেন তারা সেখানে যাবে না। কেননা তারা তাদের ইকোনমিক যে মুনাফা তার জন্যই শুধুমাত্র যাওয়ার ইচ্ছাটা পোষণ করবে। এখন যখন আমি সরকার হিসেবে সেই জায়গাটায় বেসরকারি কোম্পানিগুলোকে দেখাবো তোমরা আমাদের সাথে আসো এবং তোমাকে আমি নিরাপত্তা নিশ্চিত করছি, তুমি এখানে ব্যবসা করো, তোমার এখানে পর্যালোচনা আমি করব তুমি ব্যবসায় কোনো দুর্নীতি করছো কিনা, ঠিক তখনই আজকে যে সার্বিক উন্নয়নের জায়গাটি সেই সার্বিক উন্নয়নটি নিশ্চিত হয়। অর্থাৎ আপনাদের দেখানো যে জায়গাটি, সেই 3টি জায়গায়ও আসলে মূলত যে সমন্বয়টি, সেই সমন্বয়ের কাজটি করে সরকার, যার কারণে আমরা মনে করছি যে সার্বিক যে আমার উন্নয়ন, সেই সার্বিক উন্নয়ন আসলে করতে পারে সরকারি। এখন দেখুন তারা কি কি জিনিস বলে গেছেন, সেটা হচ্ছে উন্নয়ন হলে কর্মখাত বৃদ্ধি পাবে। মাননীয় সভাপতি, আজকে যখন মানুষ কারুশিল্প ছেড়ে আসলে গার্মেন্টসের দিকে বেশি এগিয়ে যায়, যখন তারা মনে করে শহরে এসে রিক্সা চালানো অনেক বেশি জরুরি, ঠিক তখনই সরকারের এটি নিশ্চিত করতে হবে তোমার কারুশিল্পের যে বাজার, সেই কারুশিল্পের বাজারকে আমি আসলে অনেক বেশি ইনসেন্টিভ দিব। অর্থাৎ যেমন আমাদের জামদানি শিল্প, সেই জায়গায় আমি একটি তাদেরকে ইনসেন্টিভ দিলাম। আমার যখন আমি দেখতে পাই কক্সবাজার, সেই এলাকায় যে মানুষগুলো আছে তাদের জীবন নিরাপত্তা এবং তাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা যখন আসলে সরকার দেয়, তার পরবর্তীতেই আজকে এই কর্মক্ষম জায়গাটি হয়। মাননীয় সভাপতি, আমাদের দেখিয়ে যাওয়ার জায়গাগুলো আসলে কি ছিল। প্রথমত হচ্ছে আমরা নিরাপত্তা নিশ্চিত করব। যখন নিরাপত্তা নিশ্চিত করব তার পরবর্তীতেই আজকে বাইরের দেশের এবং আমাদের ভিতরের দেশে যারা রয়েছেন সকলে এখানে আসবেন এবং সেই ক্ষেত্রে মাননীয় সভাপতি আজকে পর্যটন ক্ষেত্রে যে উন্নয়ন সেটি হবে। এবং এর পরবর্তীতে আমরা আরও দেখতে পাই যে রাজনৈতিক একটি কূটনৈতিক
অবস্থান দরকার, যেটি আমরা দেখতে পাই যে ভুটান করছে, যেটি দেখতে পাই নেপাল করছে, অর্থাৎ তারা ভিসার ক্ষেত্রে অনেক বেশি সহজলভ্য এবং ভিসার ক্ষেত্রে তারা অনেক বেশি রেস্ট্রিকশনস রাখে না। এই ক্ষেত্রে যখন আমরা এই জায়গায় লক্ষ্য রাখবো, তখনই বাইরের দেশের জনগণ, বাইরের দেশের মানুষরা আমাদের দেশে আসতে অনেক আগ্রহ বোধ করবে। তারা একটা কথা বলে গেলেন যে হচ্ছে আমাদের প্রত্যেক বছর আসলে বাজেট বাড়ছে, তারপরে উন্নয়ন হচ্ছে না। এই জায়গায় ভুলটি দেখিয়ে যায়। দেখুন 2000 সালের দিকে যেটি ছিল 3 থেকে 5 লাখ মাত্র, আজকে 2019 সালে সেটি আসলে 60 থেকে 70 লাখ পর্যটক। এটাই নিশ্চিত করে আজকে সরকারি খাতে যখন বাজেট বাড়ে তখনই এই পর্যটন শিল্পের উন্নয়ন হয়। এই ক্ষেত্রে এই জন্য আমরা আরও নজর দিব, কেন এটা আমাদের অর্থনীতিকে ভালো করে। আশা করছি আজকের ক্ষেত্রে পক্ষদল জিতবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। আমি এবার অনুরোধ জানাচ্ছি যিনি বিপক্ষে বলছেন আজকের বিষয়ের, এবং তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্রী হলের দলনেত্রী মেহনাজ তাবাসসুমকে। পৃথিবীর কোনো পথে নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা সরপুটিতে মৃদু ঘ্রাণ। এই অপার সৌন্দর্য আর বৈচিত্র্যময় ঐতিহ্যে পরিপূর্ণ আমাদের এই দেশে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা এবং তার বাস্তবায়নের উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এই বিতর্ক সভা। মাননীয় সভাপতি, আজকে আমাদের এই বিতর্ক সভার বিষয় যেটা নির্ধারিত হচ্ছে সেটা হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতায় দেশের পর্যটন শিল্পের সার্বিক উন্নয়ন করতে পারে। সঙ্গত কারণে আমি বিপক্ষে অবস্থান করছি। আমি শুরু করছি একটা ছোট্ট উদাহরণ দিয়ে। মাননীয় সভাপতি, আমরা জানি ঝালকাঠি শহরের 15 কিলোমিটার দূরে ভীমরুলি বাজার, পেয়ারা বাজার। আমাদের দেশের 80% পেয়ারার ব্যবসা এবং বিনিয়োগ সেই জায়গায় হয়। 2 থেকে 3 বছর আগেও যে জায়গাটি ছিল শুধুমাত্র একটা সাধারণ পেয়ারা বাজার, কিন্তু লক্ষ্য করুন মাত্র 5 দিন আগে ট্রাভেলার এক্সপ্রেস নামক একটি ব্লগ ভিডিও থেকে একটা প্রতিবেদন প্রকাশ করা হয়, যেখানে দেখানো হয় যে মানুষ নর্মাল একটা ফেসবুক পোস্ট বা একটা সাধারণ ফেসবুকের ছবি থেকে এই অঞ্চলটা কিভাবে একটা লোকাল পর্যটন এরিয়ায় পরিণত হয়েছে। মাননীয় সভাপতি, সেখানে দেখা যায় যে আমাদের এখানে কোনো গুটি কয়েক প্রশাসনিক কর্মকর্তা থাকার কারণে কারণ হচ্ছে যে আমাদের সরকার তার দায়িত্ব থেকে যে গুটি কয়েক প্রশাসন কর্মকর্তাদের দিয়েছেন, তারা হচ্ছে আমাদের জনগণকে একটা নিরাপত্তা নয়, জনগণকে শৃঙ্খলার মধ্যে এবং অব্যবস্থাপনা অনিয়মের মধ্যে দিয়ে একজন পর্যটককে যেতে হচ্ছে। মাননীয় স্পিকার, এখানে হচ্ছে আমাদের যে ক্ষেত্রগুলো দেখিয়ে দিচ্ছি, ক্ষেত্রগুলো কিভাবে দাঁড়ায়। দেখুন, আমরা হচ্ছে বিশ্বায়নের যুগে হচ্ছে বাস করছি। মাননীয় স্পিকার, মাননীয় সভাপতি, এখানে আমরা দেখতে পাবো দ্রুত তথ্যের প্রচার। মাননীয় সভাপতি, সরকার যেমন বিউটিফুল বাংলাদেশ ওয়েবসাইটে তুলেছেন, একজন বিদেশি পর্যটক বিউটিফুল বাংলাদেশ দেখে যতটা না বাংলাদেশের প্রতি আকর্ষিত অনুভব করবে, নাকি একটি ফেসবুক বা ইনস্টাগ্রাম পোস্টে বাংলাদেশের পর্যটকদের একটা ভ্লগ বা এসব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আকর্ষিত বোধ করবে, এই জিনিসটা আমাদেরকে আগে ভাবতে হবে। মাননীয় সভাপতি, এই সামাজিক যোগাযোগ মাধ্যমের শক্তি থেকে আমরা দেখতে পারি আমাদের দ্রুত তথ্যের প্রচারের যুগে এই পর্যটন অঞ্চলগুলোতে আমাদের কি করতে হবে, ইতিবাচক ভাবভঙ্গি রাখতে হবে। আমরা কীভাবে ইতিবাচক ভাবভঙ্গি রাখবো? মাননীয় সভাপতি, লক্ষ্য করে আমরা যখন সরকারের সাথে বেসরকারি বিনিয়োগ ঘটে মাননীয় সভাপতি, তখন কি হয়, বেসরকারি একটা সংস্থা বা বেসরকারি একজন অর্গানাইজেশন বা বেসরকারি একজন কোম্পানি, তখন তারা কি করে, তারা জানে একটা পর্যটক যখন থাইল্যান্ডে যাবে তখন তার কি কি লাগবে, মডার্ন যে চাহিদাগুলো লাগবে, সেটা একটা বেসরকারি বিনিয়োগ সংস্থা জানবে। মাননীয় সভাপতি, এই বেসরকারি বিনিয়োগ সংস্থা যখন সরকারের সাথে সমন্বয় করবে, এই সমন্বয় করে তারা কি করবে, তারা এই যে ধরুন এক যে ছোট বড় যে কোনো একটা পর্যটন অঞ্চলকে তারা এই গ্লোবাল কোড অফ এথিক্স পর্যটনে সেটা মেনে চলে ওই জায়গার অবকাঠামোটা তৈরি করবে। এই অবকাঠামো তৈরি করার পর তারা কি করবে, যে বিনিয়োগের সেবাটা তারা দিবে, তারা একটা মূল্য নির্ধারণ করবে। এই মূল্য নির্ধারণ করার কারণে কি হবে, তারা তখন যে নিয়ম বা তাদের অনুসারে যখন পরিকল্পনাটা হবে, তখন এটা শক্তিশালী হবে। আপনি সরকার হিসেবে দেয়ালে এখানে ময়লা ফেলা নিষেধ লিখে দিলেও কোনো জনগণ হচ্ছে আপনাকে বলবে, কোনো জনগণে আপনার কথা শুনবে না। তারা কি করবে, ওই পর্যটন এলাকা নোংরা করে একটা পর্যটন অঞ্চলের প্রতি যে আকর্ষণ, সেই আকর্ষণটাকে তারা দূরে সরিয়ে নিচ্ছে। কিন্তু যখন আপনি কি করছেন, একটা বিদেশি বিনিয়োগ সংস্থা হিসেবে ওখানে একটা 5 স্টার হোটেল তৈরি করে সেখানে নিয়মকানুন করে দিচ্ছেন এবং সেই নিয়মকানুনের উপর আপনি হচ্ছে চার্জ নিচ্ছেন, তখন ওই যে দায়িত্ববোধ আপনার ইনসেন্টিভ থেকে, আপনার দায়ভার থেকে তখন কি হবে, আপনার এই নিয়মকানুনগুলো পালন করার ইচ্ছাটা জাগবে। মাননীয় সভাপতি, এখান থেকে হচ্ছে আমরা কি করতে পারবো, ইতিবাচক ভাবভঙ্গি বা ছাপ বা গ্লোবাল এথিক্সটা মেনে চলতে পারবো। মাননীয় সভাপতি, এবার মুক্তবাজার অর্থনীতির কথা ধরে আমাদের লক্ষ্যটা কি, আমাদের লক্ষ্যটা হচ্ছে যে আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের এই দেশের পর্যটন শিল্পটাকে এই গ্লোবাল লেভেলে পৌঁছাতে পারবো। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, থাইল্যান্ড বা মালয়েশিয়া, যেটা হচ্ছে দ্বিতীয় বক্তা বলে গেলেন, তারা কি করে, তাদের যে পর্যটন যে পুরো শিল্পটা, সেই শিল্পটা যখন একটা আলোচনায় বসে, সেখানে 43টা সংস্থার মধ্যে 30টা সংস্থা থাকে হচ্ছে বেসরকারি এবং 13টা সংস্থা থাকে হচ্ছে সরকারি। কারণটা কি, বেসরকারি সংস্থা হচ্ছে
আপনাকে কি করবে, এই মুক্তবাজার অর্থনীতিতে ফরেন এক্সচেঞ্জারটা আনতে পারবে। এই ফরেন এক্সচেঞ্জারটা কি করবে, আপনার সেই কারুপল্লী বা সেই জামদানি যে ইনসেন্টিভটা, সেই ইনসেন্টিভটা শুধুমাত্র দেশ নয় বিদেশে সরকারের থেকে বেশি প্রসার ঘটাতে পারবে। কারণটা হচ্ছে আমরা যেটা বলে গিয়েছিলাম, সরকারের একার পক্ষে এই বাজেটের সীমাবদ্ধতা থেকে বা নিজের চাপ থেকে এই মাঠ পর্যায়ে গিয়ে সম্ভব না আপনার এই উন্নতি সাধন করা। প্রত্যেকটা ক্ষেত্র ছোটোভাবে দেখে ছোটোভাবে পালন করে, কিন্তু যখন আপনার বেসরকারি আসছে তখন বেসরকারি সংস্থার স্টেক হোল্ডার থেকে বা জনগণের সংস্থার স্টেক হোল্ডার থেকে তখন আপনার নিজের দায়ভার, নিজের কারণে আপনি তখন কি করবেন, পর্যটন শিল্পগুলো উন্নতি সাধন করবেন। তাই আমরা মনে করি আমাদের এই প্রস্তাবটি বিপক্ষে যায়। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা উভয় পক্ষের 3 জন করে 6 জনের বক্তব্য শুনলাম। এখন আমাদের যুক্তি খণ্ডন পর্ব এবং উভয় দলনেত্রী 2 মিনিট করে যুক্তি খণ্ডনের সময় পাবেন। আমি প্রথমে সাইমুম মৌসুমী বৃষ্টি, যিনি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এসছেন, তাকে বলার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় সভাপতি, ধন্যবাদ আবারও সুযোগ প্রদানের জন্য। দেখুন, দুই দলই আমরা মনে করছি অপার সম্ভাবনাময় পর্যটন খাত, কিন্তু একদল মনে করছেন যে এই অপার সম্ভাবনাময় পর্যটন যে খাত, সেই ক্ষেত্রে আসলে বাজেট কেন দিব। এই ক্ষেত্রেই সমস্যাটি, যখন যে ক্ষেত্রে আমি দেখতে পাই অপার একটি সম্ভাবনা রয়েছে, সেই ক্ষেত্রেই সরকার বাজেটটি দেয়। অর্থাৎ যেই ক্ষেত্র থেকে সরকার বাজেট প্রদানের মাধ্যমে সেই এলাকার জনগণ সর্বোপরি দেশকে বাইরের কাছে তুলে ধরতে পারবে, সেই ধরনের একটি খাতে আসলে সরকারের বাজেট দিতে সমস্যাটি হবে না। যেটি আমরা দেখতে পাই 1973 সালে বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করি, তার পরবর্তীতে আসলে এই পর্যটন শিল্প নিয়ে কাজ করা শুরু করেন। কেননা তিনি এই স্বীকৃতি দেন যে পর্যটন শিল্পে কাজ করলে এই যে দুঃখ নিপীড়িত যে বাংলাদেশ, সেই দেশ থেকেও যদি আমি পর্যটন নিয়ে কাজ করি তাহলে আমি উন্নয়নটি করতে পারবো। সেই অবস্থায় যখন আমি আসলে একটি মধ্যম আয়ের দেশে পরিণত হতে চলেছি, সেই সময়ে এই পর্যটন শিল্পকে আরও বেশি গুরুত্ব দিবে এই দেশের সরকার, অর্থাৎ বাজেট নিয়ে কোনো সমস্যাটি হবে না। এরপরে তাদের প্রত্যেকটা ক্ষেত্রেও দেখুন, তারা মনে করেন যে যদি ফেসবুকে আমরা প্রচারণা করি তাহলে সার্বিক উন্নয়নটি হবে। সমস্যাটি এখানে, আজকে যদি আপনি পর্যটন শিল্পের সার্বিক উন্নয়নটি করতে চান, আপনার দেশের মধ্যবর্তী এবং দেশের বাইরের দুই ধরনের পর্যটক নিয়েই ভাবতে হবে। আপনি ফেসবুকে আলোচনা করলে কখনো বাইরের দেশের যে মানুষগুলো রয়েছেন তাদেরকে আকৃষ্ট করতে পারবেন না। তার জন্য আপনার দরকার বিশ্বব্যাপী একটি প্রচারণা, যেটি আমি দেখতে পাই যখন আমাদের দেশ আসলে ক্রিকেটের আয়োজন করেছিল আসলে ওয়ার্ল্ড কাপ, তার পরবর্তীতে সেই সময়ে অনেক বেশি বাইরের জনগণ দেশে এসেছিল, কেননা সেই সময় একটি প্রচারণা আমরা চালিয়েছিলাম। ওই প্রচারণার জায়গাটিতে যদি আমরা থাকি সেক্ষেত্রে সমস্যাটি থাকবে না। ভীমরুলি বাজারের একটা গল্প বলে গেলেন, সেই জায়গাটিতে দেখুন আজকে এই ভীমরুলি বাজার পরিচিত হওয়ার পরবর্তীতেও তার আকর্ষণ হারাচ্ছে, কেননা সেখানে নিরাপত্তাটি দেওয়া হচ্ছে না। এই নিরাপত্তাটি কখনো জনগণ নিজে দিতে পারবে না, বরং সরকার যখন ব্যবস্থাটি নেবে, অর্থাৎ আমরা যেরকম দেখতে পাই ক্যান্টনমেন্টের মধ্যবর্তী এলাকায় যখন নিরাপত্তা অনেক বেশি স্ট্রিক্ট থাকে, তার পরবর্তীতে সেই এলাকায় আসলে অনেক বেশি অনিয়ম কম হয়, সেই এলাকায় অন্যায় কম হয়। তাই সেই ধরনের অন্যায়ের বিরুদ্ধেই আমরা যাব। সব কিছু মিলিয়ে আজকে আশা করছি যে আমাদের প্রস্তাবটি গৃহীত হবে, কেননা সরকার সার্বিক কাজটি করতে পারে, সমন্বয়টি করতে পারে, যেটি তারা বলে গেলেন। সেই সমন্বয় জনগণ বা বেসরকারি আলাদাভাবে সম্ভব নয়, সরকার ইচ্ছা করলেই সম্ভব। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবার আমি অনুরোধ জানাচ্ছি বিপক্ষের দলনেত্রী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্রী হলের মেহনাজ তাবাসসুমকে তার যুক্তি খণ্ডন পর্বে 2 মিনিট বলার জন্য। ধন্যবাদ মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আমরা পক্ষ দলের 3 জনের কাছ থেকে যে জিনিসটা গুরুত্ব পেয়েছি সেটা হচ্ছে তারা নিরাপত্তা নিয়ে অনেক বেশি চিন্তিত। মাননীয় সভাপতি লক্ষ্য করেন, আমরা 3 জনই বলে গিয়েছি আমরা সরকারি পৃষ্ঠপোষকতাকে পুরোভাবেই নাকচ করে দিচ্ছি না। আমরা কি বলছি, সরকারি পৃষ্ঠপোষকতার সাথে আমরা এই বেসরকারি পৃষ্ঠপোষকতা এবং জনগণের পৃষ্ঠপোষকতা, এই 3টার প্রভাবে সমন্বয়ে আমরা আমাদের পর্যটন শিল্পের উন্নয়ন করবো। মাননীয় সভাপতি, হ্যাঁ, সরকারের নিরাপত্তা দরকার, সরকার নিরাপত্তা দিবে মাননীয় সভাপতি, আমাদের কোনো সমস্যা নেই এবং আমরা এখানে হচ্ছে সরকারের কাছে কৃতজ্ঞতা আছি। মাননীয় সভাপতি, তারা যেটা বললেন যে বাজেটের সীমাবদ্ধতা নাকি হবে না, লক্ষ্য করুন সভাপতি, তারা কি বলেছেন, তারা বলেছেন যে এটা মধ্যম আয়ের দেশ, মধ্যম আয়ের দেশের একটা সরকারের পক্ষে সম্ভব না শুধুমাত্র পর্যটনকে একেবারে গুরুত্ব দেওয়া। কারণ কি, কারণ তাদের শিক্ষা, স্বাস্থ্য সব কিছুতে সমানভাবে গুরুত্ব দিতে হবে। এই সমানভাবে গুরুত্ব দিতে গিয়ে তারা যে পর্যটন খাতটাকে যে পরিমাণ বাজেটটা দিচ্ছে, সেই পরিমাণ বাজেটটা তাকে এই আমরা যেটা বলছি গ্লোবাল লেভেলের পর্যটন শিল্পে পরিণত করতে এটা পরিপূর্ণ নয় বলেই এক বেসরকারি এবং বেসরকারি সংস্থার দরকার। মাননীয় সভাপতি, তারা যেটা বললেন যে সার্বিক উন্নয়ন হচ্ছে আমরা ফেসবুক প্রচারণার সাহায্যে চালাবো। মাননীয় সভাপতি, সার্বিক উন্নয়নে তারাই বলে গেছেন তথ্যের প্রচারটা দরকার। এই তথ্যের প্রচারের একটা পার্টি আমরা বলে গেছি সামাজিক যোগাযোগ মাধ্যম, এটা তাদের একটা ভুল যে তারা বলছে ফেসবুক আমরা সার্বিক উন্নয়নের মাধ্যম হিসেবে ধরছি, কিন্তু যদিও তাও ধরি মাননীয় সভাপতি, একটা আমরা যেটা আবার বলে যাচ্ছি ট্রাভেলার অফ বাংলাদেশ, এই ট্রাভেল অফ বাংলাদেশ নামক গ্রুপটায় আপনি যতটুকু পর্যন্ত
যাবেন, আপনার হচ্ছে একজন যারা বিদেশি পর্যটক আছে তারা এই দেশে আসার আগেও ট্রাভেলার অফ বাংলাদেশের ফিডব্যাকগুলো দেখবে মাননীয় সভাপতি। এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের শক্তিটাকে ধরে রাখার জন্য যেটা করা দরকার সেই ব্যাখ্যাটা আমি আমার গঠনমূলক পর্যায়ে দিয়ে গেছি মাননীয় সভাপতি। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম এমন একটা বাংলাদেশ যেখানে অপার সম্ভাবনাময় পর্যটন শিল্প শুধুমাত্র সরকারের উপর সব চাপ যাচ্ছে, আর আমাদের পক্ষের একটা বাংলাদেশ, যে বাংলাদেশে সরকার, সরকারের জনগণ এবং বেসরকারি সংস্থা সবাই মিলে পর্যটন শিল্পর অপার সম্ভাবনাটাকে বাস্তবায়ন করে রূপান্তরিত করছে গৌরবোজ্জ্বল দেশকে। ধন্যবাদ মাননীয় সভাপতি। আমরা উভয় পক্ষের বক্তব্য শুনলাম। বাংলাদেশের মাত্র 1 বছর পর আমাদের 50 বছর পূর্ণ হতে যাচ্ছে। আপনারা জানেন 1971 সালে আমরা বহু রক্তের বিনিময়ে এই দেশটি অর্জন করেছি, এবং সেই দেশের 50 বছরে যে অর্জন, তার মধ্যে অন্যতম একটি অর্জন হচ্ছে আমাদের পর্যটন। এই কারণেই বলছি, আপনারাই বলেছেন, আমাদের যা কিছু আছে পৃথিবীতে অনেক দেশে তা নেই। আমাদের সুন্দরবন আছে, আমাদের কক্সবাজার আছে, আমাদের হাওর আছে, আমাদের নানা রকমের প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা আছে। এবং আমি নিজে বাংলাদেশটাকে খুব গভীরভাবে দেখার চেষ্টা করি। আমি বাংলাদেশের অলমোস্ট 64 জেলায় গিয়েছি এবং পর্যটনস্থল যা যা আছে সবগুলোতে গিয়েছি। কিছু কিছু জায়গা দেখলে মনে হয় যে পৃথিবীতে বোধহয় এত সুন্দর জায়গা নেই। আপনি যদি চন্দ্রনাথের পাহাড় থেকে সীতাকুণ্ডের সমুদ্রের দিকে তাকিয়ে দেখেন, মনে হবে পৃথিবীতে বোধহয় এরকম দ্বিতীয় কোনো জায়গায় খুঁজে পাওয়া যাবে না। এরকম দেশে সম্ভাবনা, যদিও আমাদের দেশটি সাইজের দিক থেকে ছোট, আকারের দিক থেকে 55,000 বর্গমাইল, কিন্তু এর যে ডাইভার্সিটি আছে নেচারাল, এটি অসাধারণ। একদিকে পাহাড়, একদিকে সমুদ্র, একদিকে হাওর, আর একদিকে নদী। প্রথমেই একটা দেশের ইমেজটা কী বিদেশে, সেটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এবং বাইরের একজন পর্যটক যখন আসতে চায়, আমরা যখন যাই কোনো দেশে, প্রথমে সেই দেশটির পাবলিক ইমেজটা কী, এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং এটি এক্ষেত্রে সবার সমন্বিত এফোর্ট লাগবে। এখন আমরা দেখি শেষ পর্যন্ত আপনাদের উভয় পক্ষের যুক্তি, পাল্টা যুক্তি শুনে আমাদের বিচারক মণ্ডলী কাকে জয়ী করেছেন। তবে আমরা চাই যে দেশের পর্যটন শিল্পের বিকাশ হোক, কারণ পর্যটন শিল্প দিয়েই অনেক দেশের অর্থনীতি কিন্তু সমৃদ্ধ হয়েছে। আমার হাতে ইতিমধ্যে এসে পৌঁছেছে কারা বিজয়ী হয়েছেন। আমি আজকের এই যে 23তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার প্রথম রাউন্ডে যে বিষয় ছিল সরকারি পৃষ্ঠপোষকতায় দেশের পর্যটন শিল্পের সার্বিক উন্নয়ন করতে পারে, আজকের বিজয়ী দল বঙ্গমাতা বেগম ফজিলুন্নেছা মুজিব হল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এবং শ্রেষ্ঠ বিতার্কিক সাইমুম মৌসুমি বৃষ্টি। বিজয়ী দলের নম্বর হচ্ছে 70.75 আর বিজিত দলের নাম্বার হচ্ছে 70.50। এত অল্প নাম্বারে, ব্যবধান মাত্র 0.25, অল্প ব্যবধানে বিজয়ী হয়েছে। তার মানে উভয় পক্ষই অত্যন্ত সুন্দর একটি বিতর্ক উপস্থাপনা করেছেন আপনারা, এবং আপনাদের যুক্তি, পাল্টা যুক্তি খুবই অসাধারণ ছিল। এবং আপনাদের এই যুক্তির মধ্য দিয়ে একটি জিনিস অন্তত আমার নিজের উপলব্ধি এসছে, সেটি হচ্ছে তরুণ প্রজন্মও কিন্তু এখন আমাদের পর্যটন শিল্প নিয়ে অনেক ভাবছে। যাই হোক, বিজয়ী দলকে অভিনন্দন, এবং যারা বিজিত দল তাদেরকেও অভিনন্দন, কারণ তারা অসাধারণ যুক্তি উপস্থাপন করেছেন। সামান্য পয়েন্টের ব্যবধানে তারা হয়তো হেরেছেন, ভবিষ্যতে তারাও জয়ী হবেন সেই প্রত্যাশা করে সম্মানিত বিচারক মণ্ডলীকে অভিনন্দন জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, সবাইকে অভিনন্দন জানিয়ে, সম্মানিত দর্শক যারা অতক্ষণ অনুষ্ঠানে দেখলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি।